বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘদিন পর ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025 বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। এই বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদের ভিতরে পক্ষ দলে যারা আছে আমরা তাদের সাথে প্রথমে পরিচয় পর্ব সেরে নেব। প্রথমেই পক্ষ দল যারা বিতর্কে অংশগ্রহণ করছে তারা পরিচিত হচ্ছে। আমার নাম মোসাম্মদ শাহানাজ খাতুন, আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার নাম মোসাম্মদ কনিকা ইয়াসমিন পাখি, আমি নবম শ্রেণীর একজন ছাত্রী। ইয়াসিন আরাফাত দশম শ্রেণী। মোসাম্মদ আফিফা বিনতে আশিক ষষ্ঠ শ্রেণী। এই পর্যায়ে বিষয়ের বিপক্ষে যারা বিতর্ক করবে পরিচিত হচ্ছে বিপক্ষ দলের সদস্যরা। বলো। উম্মে আম্মার অষ্টম শ্রেণী। আমার নাম জান্নাতুল ফেরদৌস ঐশী, সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম অহনা আক্তার নিতু এবং আমি দশম শ্রেণীর একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ তাওসিফ রেজা, আমি একজন নবম শ্রেণীর ছাত্র। এখন আমরা বিতর্ক প্রতিযোগিতার মূল পর্বে চলে যাচ্ছি। আজকে এই প্রতিযোগিতায় উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। এই বিতর্ক প্রতিযোগিতায় উনি সহ আমাদের তিনজন শিক্ষক বিচারকের দায়িত্ব পালন করবেন। এক নম্বর বিচারক হিসেবে আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। দ্বিতীয় বিচারক হিসেবে আছেন মেহেরিন আফরিন, বাংলা শিক্ষক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়। এবং তৃতীয় বিচারক হিসেবে আছেন মোসাম্মদ রিদি আক্তার, ইংরেজি শিক্ষক, ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়। এখন আমাদের বিতর্ক শুরু হওয়ার পূর্বে অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই ভালো আছি তো নাকি? আলহামদুলিল্লাহ। আসলে এই প্রতিযোগিতাটা হচ্ছে আমাদের সকল ছেলে মেয়েদের উপস্থিতিতে, সকল শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে হলে আমাদের জন্য এটা প্রাণবন্ত হতো। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই এটা শুরু হবে। আমি অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক, সহকারী শিক্ষক জনাব শাহজাহান আলীকে আজকের এই পরিচালনার দায়িত্ব দিয়ে এবং রিদি আক্তার এবং ফারহানা মেহরিনকে ওই বিচারকের দায়িত্ব দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। এখন আমি বলে দেব যে বিতার্কিকদের যে ন্যূনতম যে নিয়ম কানুন গুলো এবং বিচারকদের যারা বিতর্কের পক্ষে এবং বিপক্ষে অংশগ্রহণ করছে তাদের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা সবাই 3 মিনিট করে টাইম পাবে। 2.5 মিনিট পরে সংকেত দেওয়া হবে আর 30 সেকেন্ডের ভিতরে তাদের বক্তব্য শেষ করতে হবে। আর যারা বিচারকের দায়িত্ব পালন করছেন তাদের জন্য নাম্বার প্রদানের যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিতর্কে সাধারণ সংজ্ঞায়ন, উচ্চারণ, বাচন ভঙ্গির সাবলীলতা, তথ্য উদাহরণ দেওয়া এবং যুক্তি প্রয়োগ ও খণ্ডন, এই সব বিষয় বিবেচনা করে বিচারক মণ্ডলী নাম্বার প্রদান করবেন। এবং 3জন বিচারকের ভিতরে যে পক্ষ বেশিরভাগ বিচারকের রায়ে নির্বাচিত হবে বা বিজয়ী হবে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। বিতর্কের শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা মোসাম্মদ শাহানাজ খাতুনকে তার বক্তব্য প্রদান করার জন্য বলছি। ধোঁয়া ওঠা কলকারখানা উন্নত বিশ্বের হাসি, কার্বন ডাই অক্সাইডের বিষে পৃথিবী রাশি। উন্নত সব দেশ চলে উন্নয়নের খেলা, গরিব দেশ অসহায় তারা প্রকৃতির রুদ্র খেলা। মাননীয় মডারেটর, আমাকে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং সকলকে জানাই আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী এবং ভুক্তভোগী ও উন্নত রাষ্ট্র। আমি এবং আমার দলের সদস্যরা এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন আসলে কি? মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন হচ্ছে কোন স্থানের 25 থেকে 30 বছরের গড় আবহাওয়ার পরিবর্তন।
মাননীয় মডারেটর, জলবায়ুর সাথে পরিবর্তন শব্দটি কেন সংযুক্ত করা হলো? কারণ বর্তমান বিশ্বে জলবায়ুর এই পরিবর্তন সব থেকে দুঃখজনক একটি ঘটনা, আর এর পেছনে উন্নত দেশদের অবদান অপরিসীম। উন্নত রাষ্ট্ররা ক্রমাগত দূষণ সৃষ্টি করছে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাননীয় মডারেটর, পৃথিবীর তাপমাত্রা যদি এভাবে দিন দিন বৃদ্ধি পায় তাহলে হিমবাহের বরফ গলে যাবে এবং নদী উপকূলীয় দেশগুলো পানির নিচে তলিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় মডারেটর, দূষণ করবে উন্নত রাষ্ট্র, আর এর ফলভোগ উন্নত রাষ্ট্রগুলো কেন করবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। ইতিমধ্যে মালদ্বীপের উচ্চতা 7.9 ফুট, যা গবেষণায় জানা গেছে 2050 সালে মালদ্বীপের 80% স্থান পানির নিচে তলিয়ে যাবে। মাননীয় মডারেটর, প্রশ্ন হচ্ছে যে মালদ্বীপ তো অনেক ছোট উন্নত রাষ্ট্র, তারা তো দূষণের সৃষ্টি করে না, তাহলে এই দেশের এমন অবস্থা কেন হবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। বর্তমান জলবায়ু পরিবর্তন লাগাম ছাড়া, এর লাগাম যে উন্নত রাষ্ট্ররাই ধরবে, তারাই এখন জলবায়ু পরিবর্তনের তৎপর ভূমিকা পালন করছে। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি 1995 সাল থেকে শুরু হওয়া কপ সম্মেলন, এটা মূলত এমন একটা সংস্থা যা উন্নত দেশেরই তৈরি। এর বিষয় এখন এমন পর্যায়ে আছে যে উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন করবে এবং তার ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা উন্নত রাষ্ট্রগুলোকে দিবে। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারছি মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন না করে ভুক্তভোগী কেন হবে? মাননীয় মডারেটর, প্রশ্ন রইল বিপক্ষ দলের কাছে। আশা করি বিপক্ষ দলের প্রশ্নের উত্তর দিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহনাজ খাতুনকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা উম্মে আম্মারাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বলছি। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। ইউরোপে আজ আগুন লেগেছে, পুড়ে ছারখার বিস্তীর্ণ জন্মভূমি। গরিব দেশের পুঞ্জীবিত অভিশাপে উন্নত বিশ্ব হতে চলেছে মরুভূমি। অর্থাৎ এই উন্নয়নশীল রাষ্ট্রের থেকে উৎপন্ন ক্ষতিকারক পদার্থ একত্রিত হয়ে বিরাট রূপ ধারণ করেছে, যার ফলে উন্নত রাষ্ট্ররা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বন কেটে ভূমি ধ্বংস করছে, যার ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে শুধু মানুষই নয় বা জীবজন্তুরাও এতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে উন্নতশীল রাষ্ট্রগুলো এর বিপক্ষে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে, তারা অত্যন্ত সচেতনতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী মূলত জনসচেতনহীনতা এবং অপরিকল্পিত কার্যক্রম। সেক্ষেত্রে উন্নত দেশ অত্যন্ত সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র এর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, বরং তারা প্রযুক্তির অপব্যবহার করছে। তারা প্রযুক্তি ব্যবহার করছে কিন্তু এর সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারছে না বা নিতে পারছে না। অপরিকল্পিত নগরায়ন জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়াও বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূমণ্ডলের ওজোন স্তর নষ্ট হচ্ছে। মাননীয় মডারেটর, তারা বনভূমি ধ্বংস করছে, করে ওখানে বিভিন্ন কলকারখানা, মিল, ফ্যাক্টরি স্থাপন করছে, যা দূষিত ধোঁয়া বায়ুতে মিশে পরিবেশ দূষণ করছে। সেই সাথে মানুষেরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। শুধু মানুষ না, প্রাণীগুলো বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে, তারা অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছে। আমি বলবো, উন্নতশীল রাষ্ট্র যেমন প্রযুক্তি উদ্ভাবন করছে, সেমন প্রযুক্তির যাতে অপব্যবহার না হয় সেই দিকেও তারা অত্যন্ত খেয়াল রাখছে। প্রযুক্তি, আমার বিপক্ষ দল একটা কথা বললেন যে তাদের বিভিন্ন প্রযুক্তির কারণে, যে তারা উন্নত দেশের বিভিন্ন প্রযুক্তির কারণে উন্নয়নশীল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত করছে। 30 সেকেন্ড আছে। আমি বলবো, তারা যদি নতুন প্রযুক্তি উদ্ভাবন না করতো তাহলে আমরা প্রাচীন যুগে পড়ে থাকতাম, আধুনিক যুগের মুখ দেখতে পারতাম না, আধুনিক যুগে পা রাখতে পারতাম না, আধুনিক যুগ সম্পর্কে কিছু জানতে পারতাম না, ফলে আমাদের সময় অনেক হতো। এখন উন্নত রাষ্ট্র বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করার জন্য আমরা আমাদের সময় বাঁচাতে পারছি।
পরিশেষ ধন্যবাদ উম্মে আম্মারাকে। এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিতর্কের অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপনের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। বিতর্কের বিষয় যখন নির্ধারণ করা হয় জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্র দায়ী এবং ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র, যখন আমার বিজ্ঞ বন্ধুরার বিপক্ষে অবস্থান গ্রহণ করে তখন তা তাদের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি না থাকাকে নির্দেশ করে মাননীয় মডারেটর। তার বিপক্ষে আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্রতে দায়ী এবং ভুক্তভোগী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র তা পরিষ্কার করে দেব। আসা যাক প্রথমে যুক্তি খণ্ডনের মাধ্যমে। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে দরিদ্র দেশের দ্বারা নাকি উন্নয়নশীল বা উন্নয়নশীল দেশের জন্য নাকি উন্নত দেশগুলো নাকি আজকে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের শিকার হচ্ছে। তাহলে তিনি এই সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই মাননীয় মডারেটর। আজকে উন্নয়নশীল দেশগুলো কতটুকু কার্বন উৎপন্ন করছে মাননীয় মডারেটর? আজকে যখন কার্বন উৎপন্নকারী দেশের তালিকা প্রকাশ করা হয় জাতিসংঘ থেকে মাননীয় মডারেটর, তখন শীর্ষে থাকে সেই উন্নত দেশগুলোরই নাম মাননীয় মডারেটর। শীর্ষে থাকে সেই উন্নত দেশগুলোরই নাম। প্রথমে রয়েছে চীন, যারা 2019 সালে 1410 কোটি মেট্রিক টন এবং 2022 সালে 11,256 কোটি মেট্রিক টন কার্বন উৎপন্ন করে, যা 3 বছরে 10 গুণ বেড়েছে মাননীয় মডারেটর। যদি এইভাবে যদি প্রতিনিয়ত কার্বনের সংখ্যা বাড়ে তাহলে তো উন্নত দেশটাই এই জলবায়ু পরিবর্তনে অধিকাংশ দায়ী। প্রথম বক্তা বলে গেলেন প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন যে অপরিকল্পিত ব্যবস্থা। আর যদি অপরিকল্পিত ব্যবস্থা উন্নয়নশীল রাষ্ট্র গ্রহণ করতো তাহলে ওই কপ সম্মেলনে আমাদের মতো উন্নয়নশীল এবং অউন্নত দেশগুলোকে কখনোই টাকা ডোনেট করা হতো না মাননীয় মডারেটর। 1995 সাল থেকে শুরু হওয়া কপ সম্মেলন এক, তারই ধারাবাহিকতায় 2020 সালে এসে কপ সম্মেলন 27 প্রতিপাদ্য বিষয় ছিল ডেলিভারিং ফর পিপল অ্যান্ড প্ল্যানেট। কিন্তু মাননীয় মডারেটর উন্নত রাষ্ট্ররা আমাদেরকে কি ডেলিভারি করছে? তারা আমাদেরকে ডেলিভারি করছে কার্বন, তারা আমাদেরকে ডেলিভারি করছে নাইট্রোজেন, তারা আমাদেরকে ডেলিভারি করছে CH4 এর মতো সব বিষাক্ত গ্যাস যা বায়ুমণ্ডলের ক্রমাগত বাড়ছে। অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ডের মতো বরফে ঢাকা দেশগুলোর বরফ গলছে, আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং যেসব দেশগুলো রয়েছে সমুদ্র উপকূলবর্তী সেসব দেশগুলো অল্প একটু পানি বা বর্ষাকালে তারা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনে অগ্রগতিশীল ভূমিকা রাখা না সত্ত্বেও কেন উন্নয়নশীল দেশগুলোর ভুক্তভোগী হবে? আশা করি উত্তর দিয়ে যাবে বিজ্ঞ প্রতিপক্ষরা। মাননীয় মডারেটর, সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের উচ্চতা 7.9 ফুট। বিশেষজ্ঞরা বলছেন 2050 সালের মধ্যে ইয়াসিন আরাফাতকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জান্নাতুল ফেরদৌস ঐশী তার বক্তব্য প্রদান করছে। ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে আমার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়ায়। আজকের বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী এবং উন্নয়নশীল রাষ্ট্র এর ভুক্তভোগী। এর বিপক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। প্রথমে আমি আপনাদেরকে 1921 সাল থেকে 1999 সালের ক্ষয়স্তরের মাত্রা দেখাচ্ছি। 1921 সাল থেকে 1927 সাল পর্যন্ত এর মাত্রা ছিল অনেক কম, কিন্তু 1927 সাল থেকে 1999 সাল পর্যন্ত এর কোনো পরিমাণে বৃদ্ধি পায়নি। কারণ হচ্ছে জনসচেতনতা। অনেক উন্নত দেশ আছে যেমন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, এই দেশগুলো প্রযুক্তি উদ্ভাবন করছে এবং তারা আগে থেকে উন্নত। এর পক্ষে তারা প্রযুক্তি উদ্ভাবনের পক্ষে যে পরিবেশ দূষণ করছে তার পদক্ষেপ তারা গ্রহণ করছে এবং তারা সচেতন, যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে না। কিন্তু অনেক উন্নয়নশীল দেশ আছে যেমন বাংলাদেশ, চীন, ব্রাজিল, তারপরে আর্জেন্টিনা, এই দেশগুলো তারা প্রযুক্তি উদ্ভাবন করছে এবং উন্নত হচ্ছে, কিন্তু এর ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে তার কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছে না। তাহলে বলা যায় জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবে উন্নত দেশ দায়ী হতে পারে না এবং উন্নয়নশীল দেশ এর দায়ী। আবার কথা আছে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলা মহাদেশ সাগর অতল। আমরা যদি ক্ষুদ্র পরিমাণে কার্বন ডাই অক্সাইড, সিএফসি গ্যাস, মিথেন গ্যাস এগুলো উৎপাদন করে তাহলে একসময় সেটা এক বিশাল আকার ধারণ করবে, যা জলবায়ু পরিবর্তনের এক বিশাল কারণ। আবার হচ্ছে উন্নত দেশগুলোতে যে ফ্যাক্টরি এবং কারখানা আছে সেগুলোতে
পণ্য সামগ্রী উৎপাদন করছে এবং তার যে আবর্জনা আছে সেগুলো তারা নিঃসরণের জন্য প্রযুক্তি ব্যবহার করছে। কিন্তু অনেক উন্নয়নশীল দেশ আছে যেগুলোতে ফ্যাক্টরি বা কারখানার যে পণ্য সামগ্রী উৎপাদন করছে তা ময়লা আবর্জনা নিঃসরণের জন্য কোনো প্রযুক্তি উদ্ভাবন করছে না, ফলে সেগুলো মাটিতে পানিতে ফেলছে, যার কারণে পানি দূষণ, বায়ু দূষণ এবং বায়ু দূষণ হচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনের জন্য একটা মূল কারণ। আবার কিন্তু আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন যে মালদ্বীপ একটা উন্নত রাষ্ট্র, যা জলবায়ু পরিবর্তনের এক বিশাল কারণ। কিন্তু মালদ্বীপটা কোনো উন্নত রাষ্ট্র না, মালদ্বীপ হচ্ছে একটা উন্নয়নশীল রাষ্ট্র। তারা তো আমাদের পক্ষে তো কথা বলেছে। আবার চীন হলো একটা উন্নত রাষ্ট্র, কিন্তু চীন হচ্ছে একটা উন্নয়নশীল রাষ্ট্র যা কোনোভাবে নির্গমন করতে পারে না, নির্মাণ করেছে। আবার উন্নয়নশীল রাষ্ট্রের ভিতরে আছে ব্রাজিল। ব্রাজিল বন উজাড়ের দিক থেকে শীর্ষতম অবস্থায় আছে। পৃথিবীর বৃহত্তম বন হলো আমাজন বন, আর আমাজন বন থেকে 20% অক্সিজেন আমরা পাই এবং ব্রাজিল আমাজন জঙ্গলের 13% গাছে অক্সিজেন হারিয়েছে। তাহলে সত্যের পথে আসি এবং প্রমাণ করে যে উন্নত রাষ্ট্র কোনোভাবে দায়ী হতে পারে না, উন্নত রাষ্ট্র এর জন্য দায়ী। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ কণিকা ইয়াসমিন পাখি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা যখন বক্তব্য দিয়ে গেলেন, বিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা এই বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন ছিল অন্যদিকে। সেজন্য তারা বারবার একই গান গেয়ে প্রমাণ করে দিচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী নয়, দায়ী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের জন্য যদি উন্নত রাষ্ট্র দায়ী না হয়, তবে কেন মালদ্বীপ 2050 সালের মধ্যে 80% বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে বিশ্ব উষ্ণায়নের কারণে? তথ্যসত্য উইকিপিডিয়া। কেন বাংলাদেশ খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যাগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে? কেন আফগানিস্তানে প্রচন্ড খরার কারণে খাদ্য উৎপাদন করতে পারছে না? এমন আরো অনেক তথ্য আছে। এর জন্য কি আপনারা উন্নয়নশীল দেশগুলোকে দায়ী করবেন? মাননীয় মডারেটর, বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন আশা করে উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের প্রথম বক্তা এইটা প্রশ্ন পরিষ্কার করে গেছেন যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু চীন হচ্ছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন যে আমার দলের দ্বিতীয় বক্তা বলেছেন যে চীন উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু চীন একটা উন্নত রাষ্ট্র, প্রতিদিন বজ্র উৎপাদন করে 500 মিলিয়ন টন। মাননীয় মডারেটর, কোনো কিছু আপনি আপনি দূষিত হয় না। কেউ যদি ধূমপান করে বলে যে ধূমপান নয়, নিকোটিনের ধোঁয়ার কারণে তার ক্যান্সার হয়েছে, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টা কি নিতান্ত হাস্যকর নয়? বিশ্ব উষ্ণায়নের কারণে প্রতি বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে গড়ে 3.42 মিলিমিটার। তবে গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার বৈশ্বিক উষ্ণায়নের চেয়ে অনেক বেশি। তথ্যসূত্র দেয় ডেইলি স্টার বাংলা। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের কারণে 2010 সাল থেকে বাংলাদেশে 2 মিলিয়ন বা 17,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেন যে জলবায়ু পরিবর্তনের জন্য কারা দায়ী? জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো। তাদের জনসংখ্যা মাত্র 5%। এই 5% জনসংখ্যা নিয়ে তারা 22% কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এর ফলে আমরা ক্ষতিকর দিকটা আমাদের উপরে পড়ছে। অর্থমন্ত্রী বলেন যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী নয়, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলো। আমরা কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করছি, এতে কার্বন ডাই অক্সাইড এর মাত্রা ততটা বেশি না যে জলবায়ু পরিবর্তনে সহায়তা করবে। মাননীয় মডারেটর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের দেশে কোনো ফসিল ফুয়েল ব্যবহার করা হয় না। তবে কি জন্য বিপক্ষ দল বারবার বলে যাচ্ছেন যে উন্নয়নশীল দেশগুলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে? মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ফসিল ফুয়েল ব্যবহার করে। এর ফলে বিশ্ব উত্তপ্ত হচ্ছে। বিশ্ব উত্তপ্ত হওয়ার কারণে অ্যান্টার্কটিকা মহাদেশে বরফ গলতে শুরু করছে। এর ফলে বরফ গলা পানি সমুদ্রপৃষ্ঠে যোগ হচ্ছে, যার ফলে সমুদ্রের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ কণিকা ইয়াসমিন পাখিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছি পক্ষ দলের তৃতীয় বক্তা অহনা আক্তার নিতু। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আমার মূল্যবান বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ায়।
আজকের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো এর ভুক্তভোগী। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করে গেছেন। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হয়তো জানে না উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্র কোনগুলো। তিনি বলেছেন চীন একটি উন্নত রাষ্ট্র, কিন্তু চীন আসলে একটি উন্নয়নশীল রাষ্ট্র। চীন উন্নয়নশীল রাষ্ট্র হয় চীন বিশ্বের বৃহত্তম কার্বন নির্গতকারী দেশ হিসেবে পরিচিত। চীন প্রতি বছর 10 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করছে। এছাড়াও চীনের অর্থনীতি কয়লা নির্ভরশীল হয়। এখানে 58টিরও বেশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যা থেকে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড, মিথেন, সিএফসি গ্যাস নির্গত হচ্ছে, যা পরিবেশে মিশে বায়ুকে দূষিত করছে এবং এটি সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এছাড়াও আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে উন্নত রাষ্ট্রে এবং উন্নয়নশীল রাষ্ট্রে যে টাকা প্রদান করা হচ্ছে তা দ্বারা উন্নয়নশীল রাষ্ট্রগুলো তার সঠিক ব্যবহার করছে না, কারণ উন্নয়নশীল রাষ্ট্রগুলো অসচেতন। উন্নয়নশীল রাষ্ট্রগুলো যদি সচেতন হতো তাহলে জলবায়ুর পরিবর্তন ঘটতো না। উন্নত রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তন কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করছে, যেমন তারা অভিযোজন এবং প্রশমন, এই দুটির মাধ্যমে তারা বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাচ্ছে। তারা কার্বনের পরিমাণ কমানোর জন্য কার্বন স্টোরেজ ব্যবহার করছে। কিন্তু আমরা যখন উন্নয়নশীল রাষ্ট্র চীনের দিকে লক্ষ্য করছি, তখন দেখতে পাচ্ছি চীনের পেট্রোকেমিক্যাল শিল্প কারখানাগুলো থেকে যে পরিমাণে বেনজিন, জাইলিন নির্গত হচ্ছে তা বিশ্বের মোট কার্বন নিঃসরণের 1/4। মাননীয় মডারেটর, চীনকে আরো বলা হয়েছে যে চীন একটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রধান দেশ হিসেবে পরিচিত। চীন প্রতি বছর 12.3 বিলিয়ন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত করছে, যার ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে। পরিশেষে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে উন্নত রাষ্ট্র দায়ী নয় এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো দায়ী, তার প্রধান কারণ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জনগণের অসচেতনতা। আজ যদি তারা সচেতন হতো তাহলে এই জলবায়ুর পরিবর্তনগুলো সাধিত হতো না। পরিশেষে বলা যায় যে ধন্যবাদ অহনা আক্তার নিতুকে। এইবার আমরা চলে যাব যুক্তি খণ্ডন পর্বে। পক্ষ দল প্রথমে তার পক্ষ থেকে যুক্তি খণ্ডন করবে। মাননীয় মডারেটর, মানুষ প্রকৃতির দান। যে মানুষ একসময় প্রকৃতিকে জয় করার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল, আর সে মানুষই প্রকৃতিকে ধ্বংস করার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে, যা কোনোভাবে সম্ভব নয়। প্রথমত মাননীয় মডারেটর, আমি যখন দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করলাম তখন আমি 3টা প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিয়েছিলাম, যারা আমার বিজ্ঞ প্রতিপক্ষরা তার একটা উত্তর দিতে পারেনি। এটা তাদের জায়গাকে দুর্বলতার দিকে ঠেলে দেয়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বললেন যে চীন নাকি উন্নয়নশীল রাষ্ট্র। চীন যদি উন্নয়নশীল রাষ্ট্রই হতো তাহলে প্রতি বছর তারা 33% কার্বন কখনো উৎপাদন করতো না। কারণ আমরা মূলত বোঝাচ্ছি যে যেই দেশ যত পরিমাণে কার্বন, আর তথ্য সূত্র হচ্ছে জাতিসংঘ, যে উন্নয়নশীল দেশের যখন তালিকা প্রকাশ করা হয় তখন তার ভিতরে 4টি দেশ সর্বপ্রথমে ছিল। প্রথমত রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের তৃতীয় বক্তা আমাদের পক্ষে বলে গেলেন। তিনি বললেন যে আমরা নাকি COP27 থেকে যেসব কপ থেকে যেসব টাকাগুলো পাচ্ছি সেগুলো নাকি আমরা যৌক্তিক প্রয়োজনে ব্যয় করতে পারছি না। মাননীয় মডারেটর, আমরা COP27 টাকা চাইলাম, যে আমাদের ক্ষতিপূরণ বাবদ টাকা চাইলাম যে 230 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু সেখানে আমাদেরকে দিল মাত্র 100 মিলিয়ন মার্কিন ডলার। এটা তো সমুদ্রে তো এক জগ পানি দিলে তো আর সমুদ্র প্লাবিত হয় না। মাননীয় মডারেটর, 2020 সালে পৃথিবীতে কার্বনের পরিমাণ ছিল 10 লক্ষ কোটি ভাগে 417 ভাগ।
না উন্নত বিশ্বের দেওয়া আমাদের প্রতি অভিশাপ। মাননীয় মডারেটর, দ্য ল্যান্ডসেট পেনাল্টি হেলথের তথ্য মতে মাননীয় মডারেটর প্রতি বছর দূষণজনিত কারণে 90 লক্ষ লোক মারা যাচ্ছে এবং উন্নত এবং অনুন্নত উভয় দেশেরই। মাননীয় মডারেটর, কিন্তু 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 বাস্তবতা বলছে যে উন্নত দেশের নাগরিকরা কম মারা যাচ্ছেন, কারণ তাদের চিকিৎসা ক্ষেত্র অনেক উন্নত। আর উন্নয়নশীল দেশের নাগরিকরা বেশি পরিমাণে মারা যাচ্ছেন, কারণ তাদের চিকিৎসা ক্ষেত্র উন্নয়নশীল নয়। তাহলে তো পরিবেশ দূষণে বা জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোকে দায়ী করা হবে। মাননীয় মডারেটর, 2020 সালে জলবায়ু পরিবর্তনজনিত কারণে অউন্নত দেশগুলোর বা উন্নয়নশীল দেশগুলোর প্রায় 4 কোটি মানুষ ঘরছাড়া হয়েছেন। তাহলে আমরা বাংলাদেশ, ভুটান একটি কার্বন নিরপেক্ষ দেশ। মাননীয় মডারেটর, কার্বন নেগেটিভ দেশ, তারা কোনো পরিমাণ কার্বন উৎপন্ন করে না, আবার তারা কার্বন যতটুকু উৎপন্ন করে তাইতে বেশি তারা বেশি শোষণ করে। তাদের দেশের হচ্ছে 70% বনাঞ্চল। তাহলে কেন সেই দেশে মাননীয় মডারেটর বন্যা হবে, খরা হবে, ঘূর্ণিঝড়ের মতো এসব জলবায়ু আঘাত হানবে? মাননীয় মডারেটর, প্রশ্ন হলো মাননীয় মডারেটর, ধন্যবাদ ইয়াসিন আরাফাত তার যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ অহনা আক্তার নিতুকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আবারও যুক্তি উপস্থাপনের সুযোগ দেয়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলে যুক্তি খণ্ডনের সময় সে বারবারই বলছে যে চীন একটি উন্নত রাষ্ট্র, কিন্তু তিনি এর পক্ষে কোনো যুক্তি দেননি। চীন যে একটি উন্নয়নশীল রাষ্ট্র তা আমরা বলতে পারি, কারণ চীনে শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1970-এর শেষের দিকে, কিন্তু একটি উন্নত রাষ্ট্রের শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1800 শতকের শেষের দিকে। এ থেকে বোঝা যাচ্ছে যে চীন একটি উন্নয়নশীল রাষ্ট্র। এছাড়া আমাদের বলেছে যে চীন এছাড়াও বলেছে যে তারা উন্নয়নশীল রাষ্ট্রগুলো ভুক্তভোগী নয়, ভুক্তভোগী শুধু উন্নত রাষ্ট্রগুলো। কিন্তু মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন কি শুধু এই উন্নত রাষ্ট্র দ্বারা সম্ভব হচ্ছে? উন্নয়নশীল রাষ্ট্রগুলো কি পরিবর্তন ঘটাচ্ছে না? উন্নয়নশীল রাষ্ট্রগুলোর যে উন্নত শিল্প কারখানাগুলো রয়েছে তা থেকে কি কোনো পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি গ্যাস নির্গত হচ্ছে না? সেগুলো কি বায়ুতে মিশছে না এবং সেগুলো কি জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখছে না? এছাড়াও আমার বিপক্ষ দল আরো বললেন যে তারা যে মাথাপিছু আয়ের কথাটা উল্লেখ করছেন, মাথাপিছু আয়টা উন্নত রাষ্ট্র তা যথাযথভাবে প্রয়োগ করছে, ফলে তারা যেমন ক্ষতি সাধন করে এমন পদার্থ আবিষ্কার করছে, সেগুলো নির্গমনেরও ব্যবস্থা করছে। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সেগুলোর অপব্যবহারের ফলে তারা এই ক্ষতিকারক পদার্থগুলো নিঃসরণের ব্যবস্থা করতে পারছে না। এছাড়াও আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের জন্য যে শুধু উন্নয়নশীল রাষ্ট্র দায়ী, এ কথাটি তো যেমন সত্য তেমনি এই রাষ্ট্রের জনগণের অসচেতনতাটাও মেন দায়ী। কারণ একটা জনগণ যদি সচেতন হয় তাহলে সেই সব পরিস্থিতি মোকাবিলা করতে পারে। আমরা যদি লক্ষ্য করি, কোভিড-19-এ যখন পুরো বিশ্ব করোনা আক্রান্ত ছিল, তখন বিশ্ববাসী সচেতন হয়েছিল বলেই তারা সেটি মোকাবিলা করতে পেরেছে। আজ উন্নত রাষ্ট্রগুলো সচেতন বলেই তারা পরিবেশের এবং জলবায়ুর ক্ষতি করে এমন পদার্থগুলোর পরিমাণ কমিয়ে আনতে পারছে, কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলো অসচেতন বলে তারা দিন দিন এর প্রভাব বিস্তার করছে। কারণ আমরা যদি উন্নত রাষ্ট্র হিসেবে জাপানের দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা প্রতি বছর 1.1 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করছে, কিন্তু একটি উন্নয়নশীল রাষ্ট্র চীন সেই তুলনায় 12.3 বিলিয়ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করছে, যা থেকে বোঝা যাচ্ছে যে একটা উন্নত রাষ্ট্রের তুলনায় একটা উন্নয়নশীল রাষ্ট্রে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ করছে। সুতরাং বলা যায় যে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী নয়, দায়ী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রের জনগণের অসচেতনতা। মাননীয় মডারেটর, আমাদের বিপক্ষ দল জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রগুলোকে শুধু বারবার দায়ী করে গিয়েছেন, কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে চীনের আমরা যথাযথ ব্যাখ্যা দিতে পারছি, কারণ তারা কার্বন ডাই অক্সাইড পরিমাণের দিক থেকে পৃথিবীতে অন্যতম। তারা
পৃথিবীর মোট কার্বন ডাই অক্সাইডের 1/4 তারাই উৎপন্ন করছে। এছাড়াও যে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে ঘটাচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো, তা মোট কার্বনের 27%। এ থেকে আমরা পরিলক্ষিত হই যে উন্নত রাষ্ট্রগুলো দায়ী নয়, দায়ী হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো। পরিশেষে আমরা বলতে পারি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্র দায়ী নয়, দায়ী উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রের জনগণের অসচেতনতা। আমরা বিতর্কের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিচারক মন্ডলী তাদের রায় প্রদান করবেন। তো এই ফাঁকে আমি দুটি কথা বলি যে আমরা বিতর্ক উপভোগ করলাম, উভয় পক্ষ সুন্দর সুন্দর যুক্তি প্রদর্শন করেছে, অনেক সুন্দর সুন্দর তথ্য প্রদান করেছে, যে তথ্যগুলো আমাদের এখান থেকে অনেক কিছু শেখার ছিল, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা দেখলাম যে উভয় পক্ষ তাদের অবস্থান থেকে যুক্তি দিয়ে এবং যুক্তি খণ্ডন দিয়ে কোনো দিক দিয়ে ঘাটতি নেই। এখানে আসলে তর্ক এবং কুতর্ক এই দুইটাকে অ্যাভয়েড করতে হয়, এবং যেটা আমরা দেখলাম যে এদের ভিতরে তর্ক ছিল না, কুতর্ক ছিল না, বিতর্কই ছিল। বিতর্কই আমরা দেখলাম, কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলেনি, কেউ কাউকে ছোট করে কথা বলেনি, বিষয়ের উপরে অটল ছিল, বিষয়টাকে তারা ফোকাস করেছে। অতএব উভয় পক্ষ বিতর্ক সম্বন্ধে যথেষ্ট সচেতন। আলাদা আলাদা রায় দিলে হতো, রায় দিলে হ্যাঁ ওটা যদিও ফলাফলটা আমার ঘোষণা করার কথা, কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এখানে যেহেতু উপস্থিত আছেন, আমি ওনাকেই এই ফলাফলটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমার ছেলে মেয়েদের মাঝে এত গুণাবলী রয়েছে। আমি এখানে যারা তোমরা উপস্থিত তারা তো দেখলে, আমি পুরা ছেলে মেয়েদেরকে নিয়ে শোনাতে পারলে আরো ভালো লাগতো। এখানে প্রত্যেকটা বক্তায় কাকে আমি যে ছোট করব, কিন্তু আমি করতে পারিনি। তারপরেও যে একটা নিয়ম আছে যে সবাই তো আর প্রথম হবে না, তাই না? তা আমি এতটুকু বলতে পারি যে এখানে 6 জন বক্তাই কিন্তু আমার কাছে খুবই মানে এদের ভিতরে যে এত ক্রিয়েটিভিটি রয়েছে, এটা আমি আসলে দেখে বুঝতে পারি না। ভিতরে যে এত সৃজনশীলতা রয়েছে, আমি খুবই ভালো লাগলো আমার। ধন্যবাদ তোমাদেরকে। তবে আমার কষ্ট লাগছে যখন 1st, 2nd পুরস্কার এই ঘোষণা করবো, আমি কিন্তু পাচ্ছি না। তা আমি সাজন স্যারকে দায়িত্ব দিচ্ছি, আমার কষ্ট লাগছে। না আমি করবো না, আপনি করেন। আমরা আসলে হাড্ডাহাড্ডি লড়াই বলা যায় এটাকে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি। হেড স্যার কিন্তু বলতেই পারলো না, এমন একটা অবস্থা। একেবারে সামান্য নাম্বারে এটা করতে হয়, তাই করা হয়েছে। আসলে সামান্যের জন্য একজনকে বিজয়ী ঘোষণা করতে হবে, সেটাই করা হয়েছে। তো আমি 3 জন বিচারকের মূল্যবান রায়ে আমি যে ফলাফলটা আমার হাতে এসে পৌঁছেছে সেটা আমি জানাচ্ছি। আমি নাম্বার বলবো না, শুধু বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তা 3 জনের রায়ে বিজয়ী দল ঘোষণা করা হয়েছে পক্ষে যারা বিতর্ক আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করা হয়েছে 3 জনের রায়ে জান্নাতুল ইসলাম ঐশীকে। বিপক্ষ দলের জান্নাতুল ইসলাম ঐশীকে। ধন্যবাদ সবাইকে। এরকম বিতর্ক আরো হবে, আমরা প্রস্তুতি নেব। আমরা প্রস্তুতি নিয়ে এসেছি ভালো বিতর্ক উপহার দেওয়ার জন্য।